জয় হিন্দ বন্ধুরা। তুমি যদি ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো। আমরা এই যে সিরিজটা শুরু করেছি ডাব্লিউবিপি এবং কেপির পোস্টমর্টম সিরিজ, এই সিরিজের মাধ্যমে আমরা ডাব্লিউবিপি ও কেপির যে জিকের সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণ আমরা কভার করব ধাপে ধাপে। ঠিক আছে, তো আমরা সবাই জানি এই ডাব্লিউবিপি আর এই কেপি এক্সামে ঠিক আছে জিকে থেকে 25টা প্রশ্ন থাকে, আর এই 25টা প্রশ্নের জন্য তোমাকে 25টা নাম্বার দেওয়া হবে। তো আমাদের এই সিরিজটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তুমি এক্সামে গিয়ে এই 25টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম 23 থেকে 24টা প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবে। তো তার আগে তোমাদের এই সিলেবাসটা আমি বলে দিই। দেখো, জিকের যে সিলেবাসটা রয়েছে, ইতিহাস রয়েছে। ইতিহাসের মধ্যে কী কী রয়েছে? প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, এবং আমাদের পড়তে হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভূগোল থেকে রয়েছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। সাধারণ বিজ্ঞানে থাকবে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা। সংবিধান ও অর্থনীতি থেকে আমাদের পড়তে হবে ভারতীয় সংবিধান, পঞ্চায়েত ব্যবস্থা এবং মৌলিক অর্থনীতি, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার। ঠিক আছে। স্ট্যাটিক জিকে থেকে আমাদের পড়তে হবে পুরস্কার, রাজধানী, মুদ্রা, খেলাধুলা, নৃত্য, দিবস ও লোকশিল্প। আর কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো তার আগে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে PYQ। ঠিক আছে, বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান করতে হবে আমাদের। তো আমরা এই সিরিজের প্রথম ধাপে আমরা শুরু করছি। আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো পুলিশ পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার জিকে প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে সমাধান করছি। তো তারই আজকে এপিসোড 3। তো এই যে PYQ আমরা সমাধান করছি, এরপরে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ধাপে ধাপে কভার করব। তো তোমাদের বলবো ধৈর্য সহকারে তোমরা জাস্ট 2 মিনিট ভিডিওটা দেখো। তারপরে তোমাদের যদি না ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, তাহলে ভিডিওটিতে ডিসলাইক মেরে চলে যাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নে কি বলছে? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশনগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে অপশানে কি বলছে? কাবেরী নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী নাকি মহানদী? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে, যেমন এই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়। ঠিক আছে, দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়, এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, পরীক্ষায় দেয় এটা। দক্ষিণ ভারতের পবিত্র নদী হচ্ছে কাবেরী নদী। আচ্ছা, এই গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায়? মনে রাখবা ঠিক আছে, মহারাষ্ট্র রাজ্যের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, ত্রিম্বক উচ্চভূমি, এটা ভালোভাবে মনে রাখবা। আর এই গোদাবরী নদী ঠিক আছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। যদি প্রশ্নে বলে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, তখন অ্যান্সার কী করব? তখন অ্যান্সার করব আমরা গোদাবরী নদী। ঠিক আছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। আর যদি বলে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, তখন উত্তরটি হয়ে যাবে গোদাবরী। আচ্ছা, ভারতের দীর্ঘতম নদী, তখন উত্তর কী হবে? গঙ্গা নদী। গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, তখন অ্যান্সার কী করব? গঙ্গা নদী। আচ্ছা, এই গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কত কিলোমিটার প্রবাহিত হয়েছে? তখন অ্যান্সার করবো কত? 520 কিলোমিটার। ঠিক আছে, তো এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখবে তোমরা। চলো 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দার্শনিকের উল কাকে বলা হয়? অপশনগুলো দেখো। আচ্ছা, অপশানে আমাদের এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার কী হবে বলো তো? এটার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক অক্সাইডকেই দার্শনিকের উল বলা হয়। তো তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। এখান থেকে তোমরা আরেকটা তথ্য মনে রাখবে যে মিউরেটিক অ্যাসিড। ঠিক আছে, মিউরেটিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? তখন অ্যান্সার কী করবে? মিউরেটিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? তখন অ্যান্সারটা তোমরা করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, যেটাকে আমরা HCl বলি। ঠিক আছে, এই অ্যাসিডটাই মানুষের পাকস্থলিতে পাওয়া যায়। ঠিক আছে, মানুষের পাকস্থলিতে পাওয়া যায়। তো এটাও তোমরা মনে রাখবা। আরেকটা তথ্য তোমরা মনে রাখবা যে মার্স গ্যাস কোন গ্যাসকে বলা হয়? ঠিক আছে, মার্স গ্যাস। তখন অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মিথেন। ঠিক আছে, মিথেনের সংকেত কী হবে? CH4। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্নে যাই তাহলে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? দেখো অপশন কি বলছে, 78%, 21%, নাকি 100%, নাকি 50%? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%। আচ্ছা, তাহলে বাতাসে অক্সিজেনের শতাংশ কত? অক্সিজেন যদি বলতো প্রশ্নে, তখন অ্যান্সার কী করতাম আমরা? তখন অ্যান্সারটা করতাম আমরা 21%। 21% বলতে পারো, বা কোনো কোনো বইয়ে তুমি দেখতে পাবে 20 ঠিক আছে 20.94%। আচ্ছা, আর একটা যদি বলতো আর্গন, ঠিক আছে আর্গন কত শতাংশ রয়েছে বাতাসে, তখন অ্যান্সার কী হবে? তখন অ্যান্সারটা হয়ে যাবে 0.93%। ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড কত শতাংশ রয়েছে? তখন অ্যান্সারটা কী করতাম? তখন মনে রাখবা 0.039%। বোঝা গেছে? চলো পরের প্রশ্নে যাই তাহলে। দেখো 4 নম্বর প্রশ্নে কী বলছে,
নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? অপশন দেখো, কুমারগুপ্ত, অশোক, হর্ষ নাকি চন্দ্রগুপ্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, কুমারগুপ্ত। ঠিক আছে, প্রথম কুমারগুপ্ত, প্রথম কুমার প্রথম কুমারগুপ্ত। এটা ভালোভাবে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, এখান থেকে আমরা আর কি মনে রাখবো, যেমন এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, তখন উত্তর কী করে আসবো আমরা, শ্রীগুপ্ত। ঠিক আছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। কিন্তু যদি বলে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, তখন উত্তরটা হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত, এটা গুলিয়ে ফেলবে না। যখনই মেনশন করা থাকবে প্রকৃত প্রতিষ্ঠাতা, তখন অ্যান্সার করব প্রথম চন্দ্রগুপ্ত। আর যদি মেনশন না করা থাকে, শুধু জিজ্ঞেস করে যে প্রতিষ্ঠাতাকে, তখন উত্তর করে আসবো শ্রীগুপ্ত। এখান থেকে আর একটা তথ্য তোমরা মনে রাখবে, এই গুপ্ত বংশের রাজত্বকালকে, ঠিক আছে, গুপ্ত বংশের রাজত্বকালকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, ভারতের স্বর্ণযুগ বলা হয়, ভারতের স্বর্ণযুগ বলা হয়। এখান থেকে তোমরা আর কি মনে রাখবে, এই যে গুপ্ত বংশের যে একজন রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত, তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ঠিক আছে, ভারতের নেপোলিয়ান বলা হয়। তো এটাও প্রশ্ন আসে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, তখন অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, এখান থেকে আরেকটা তথ্য তোমরা মনে রাখবে, যদি প্রশ্নে বলে যে গুপ্ত বংশের যে স্বর্ণ মুদ্রা ছিল, ঠিক আছে, গুপ্ত বংশের যে স্বর্ণ মুদ্রা, তাকে কি বলা হতো, গুপ্ত বংশের স্বর্ণ মুদ্রা, গুপ্ত বংশের স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার। ঠিক আছে, স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো, দিনার। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে মনে রাখবে, দিনার। তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, যে ফণী সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ে কোন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অপশন কি বলছে, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, ওড়িশা। ঠিক আছে, এই ওড়িশা রাজ্যটি এই ফণী ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আচ্ছা, এখান থেকে আমরা কিছু তথ্য মনে রাখবো, যেমন এই উড়িষ্যা রাজ্যেই, ঠিক আছে, ভারতের বৃহত্তম উপহ্রদ, যেটা চিল্কা, ঠিক আছে, চিল্কা উপহ্রদ এই উড়িষ্যা রাজ্যেই রয়েছে। ঠিক আছে, উড়িষ্যা রাজ্যেই রয়েছে। এখান থেকে আর কি মনে রাখবো, এই উড়িষ্যা রাজ্যেই কোণার্কে যে সূর্য মন্দির সেটা রয়েছে। ঠিক আছে, কোণার্ক সূর্য মন্দির। ঠিক আছে, তো এটাও পরীক্ষা আসে যে কোণার্কের সূর্য মন্দির কোন রাজ্যে রয়েছে, তখন মনে রাখবো কি, উড়িষ্যা রাজ্যে। আচ্ছা, এই কোণার্কের সূর্য মন্দির প্রতিষ্ঠাতা কে ছিল, তখন অ্যান্সার কী করবো আমরা, প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, তো এই তথ্যগুলো তোমরা খাতায় নোট করে নেবে, প্রথম নরসিংহ বর্মন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চলো পরের প্রশ্নে যাই। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলছে, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না। তো এখানে অ্যান্সার কি করব, লোহা নাকি তামা নাকি ব্রোঞ্জ নাকি সোনা। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে লোহা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মানুষজন লোহার ব্যবহার জানতো না। আর একটা ব্যবহার জানতো না, কি বলতো, সিন্ধু সভ্যতার মানুষজন ঘোড়ার ব্যবহার জানতো না। হ্যাঁ, ঘোড়া ছিল সিন্ধু সভ্যতায়, কিন্তু ঘোড়ার ব্যবহারটা তারা জানতো না। তো এখানে প্রশ্ন দিয়ে দেয় যে সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না। ঠিক আছে, তখন অ্যান্সার কী করবো আমরা, এই ঘোড়ার ব্যবহার জানতো না। তো এটাও মনে রাখবা। আর একটা তথ্য মনে রাখবা, এই সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা বলতো, তখন অ্যান্সারটা করবো ব্রোঞ্জ। ঠিক আছে, ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে, ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যুগের। ঠিক আছে, ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর। আর একটা তোমরা তথ্য মনে রাখবা এখান থেকে, যে এই যে সিন্ধু সভ্যতা, ঠিক আছে, এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার যে প্রথম কেন্দ্র যেটা আবিষ্কার হয়, সেটার নাম কি বলতো, হরপ্পা। ঠিক আছে, 1921 সালে আবিষ্কার হয়। তো তোমরা কমেন্টে জানাবে এই হরপ্পা কে আবিষ্কার করে, এটা তোমরা কমেন্টে বলবে, কে আবিষ্কার করেন, হরপ্পা কে আবিষ্কার করেন, তোমরা কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো এখান থেকে আরেকটা তথ্য মনে রাখা উচিত ছিল আমাদের, যদি প্রশ্নে বলে যে মানুষের প্রথম ব্যবহৃত ধাতু, তখন উত্তর হবে তামা। ঠিক আছে, প্রথম ব্যবহৃত ধাতু, ঠিক আছে, প্রথম ব্যবহৃত ধাতু, তখন অ্যান্সার করবো আমরা তামা। এটাও খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নে যাই। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত, ক্রিকেট, হকি, ফুটবল নাকি কাবাডি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার তো তোমরা সবাই পারবে। ঠিক আছে, কি হবে, ক্রিকেট হবে। আচ্ছা, হকি খেলার সঙ্গে যুক্ত কিছু যদি আমরা ট্রফির নাম বলি, তাহলে কি হবে, মনে রাখবা আগা খান কাপ। ঠিক আছে, আগা খান, ঠিক আছে, আগা খান কাপ, এটা হকি খেলার সঙ্গে যুক্ত। আর কি মনে রাখবো, বেটন কাপ। আর কি মনে রাখবো, আর একটা মনে রাখবো আমরা, যেমন আজলান শাহ কাপ। হ্যাঁ, আজলান শাহ কাপ। তো এগুলো পড়লেই হবে। হ্যাঁ, আজলান শাহ কাপ, এই যে 3টে নাম বললাম, আগা খান কাপ, বেটন কাপ এবং আজলান শাহ কাপ। ঠিক আছে, এটা হকি খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা,
তাহলে ফুটবল খেলার সঙ্গে যুক্ত কোন কাপ রয়েছে যদি বলি আমরা, তাহলে কী হবে? দেখো, ফুটবল খেলার সঙ্গে যুক্ত রয়েছে সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি। আর কি রয়েছে? সন্তোষ ট্রফি রয়েছে, আর রয়েছে ডুরান্ড কাপটা ইম্পর্টেন্ট, ডুরান্ড কাপ, ঠিক আছে, ডুরান্ড কাপ, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো এটা মনে রাখবা। আর ক্রিকেটের সঙ্গে আরও যদি আমরা কিছু বলি, তাহলে ক্রিকেট আর কি বেরিয়ে আসবে? দেওধর ট্রফি, ঠিক আছে, দেওধর, দেওধর ট্রফি, এটাও ক্রিকেটের সঙ্গে যুক্ত, দেওধর ট্রফি, ঠিক আছে। তো এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখবা। চলো পরের প্রশ্নে যাই। দেখো, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, তো আমরা তো এক্ষুনি আলোচনা করলাম কী হবে, হকি, ঠিক আছে, হকি খেলার সঙ্গে যুক্ত। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষা এসেছিলো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো, কেলভিন কিসের একক তাই বলছে। অপশানে কি বলছে? তাপমাত্রা, চাপ, বল নাকি শক্তি? তাহলে এর অ্যান্সার কী করবো আমরা? দেখো, তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রার এসআই, তাপমাত্রার এসআই একক হচ্ছে, তাপমাত্রার এসআই একক হচ্ছে এই কেলভিন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা তোমরা প্রশ্ন মনে রাখবে, যেমন যদি প্রশ্নে বলে যে তাপের, ঠিক আছে, এটা কিন্তু তাপমাত্রা, আমি এবার তাপের বলছি, তাপের এসআই একক কী, তখন অ্যান্সার কী করবো আমরা? তাপের এসআই একক কী করবো? অ্যান্সার করে আসবো জুল, ঠিক আছে। তো এটা ভালোভাবে মনে রাখবা। আরেকটা তথ্য তোমরা মনে রাখবা যে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য, পরম শূন্য তাপমাত্রা কত বলো তো? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা 273.15 ডিগ্রি সেলসিয়াস। আর একটা প্রশ্ন হয় কি বলতো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেলভিন এবং কেলভিন না, বলছে ফারেনহাইট, হ্যাঁ, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি উষ্ণতা সমান পাঠ মানে নির্দেশ করে? তখন অ্যান্সার হবে -40 ডিগ্রি, -40 ডিগ্রি, হ্যাঁ, -40 ডিগ্রি ফারেনহাইট, -40 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট, ঠিক আছে, -40 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস, ঠিক আছে, ফারেনহাইট, এই ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান পাঠ নির্দেশ করে, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমান পাঠ নির্দেশ করে। তো চলো তাহলে পরের প্রশ্নে যাই। আচ্ছা, চাপের একক কি? সবাই জানো, পাস্কাল, তাই তো। বলের একক কি? নিউটন, এটাও জানো, ঠিক আছে, নিউটন। শক্তির একক কি? এটা বলো তোমরা কমেন্টে, শক্তির একক কী হবে বলো, খুবই সোজা এটা। চলো দেখো, 10 নম্বর প্রশ্ন, ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি নাকি নেহরু? তাহলে এই প্রশ্নের অ্যান্সার কী করবো? অপশন এ, কিরণ বেদি। এই কিরণ বেদি কে ছিল বলো তো? ইনি ছিলেন ভারতের প্রথম আইপিএস, ঠিক আছে, ভারতের প্রথম আইপিএস, ঠিক আছে। তো যদি প্রথম বলতে কি, প্রথম মহিলা আইপিএস, হ্যাঁ, প্রথম মহিলা আইপিএস। তো পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি, তখন উত্তর করবো আমরা কিরণ বেদি। আচ্ছা, যদি বলে ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার, তখন কি হবে? তখন উত্তরটা হয়ে যাবে আন্না, ঠিক আছে, আন্না রাজন মালহোত্রা, ঠিক আছে, আন্না রাজন মালহোত্রা। চলো পরের প্রশ্নে যাই তাহলে। দাঁড়াও, এখান থেকে তোমরা আরও কিছু তথ্য মনে রাখতে পারো, যেমন যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে অমর কোষ, ঠিক আছে, অমর কোষ কার লেখা? অমর কোষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অমর কোষ কার লেখা? তখন উত্তর কি করবে? অমর কোষ কার লেখা? তখন মনে রাখবা এটার উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অমর সিং, ঠিক আছে, অমর সিংয়ের লেখা, অমর সিংয়ের লেখা। আরেকটা মনে রাখবা, যেমন ইন্ডিকা, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? ইন্ডিকা, ইন্ডিকা কার লেখা? তখন কী হবে অ্যান্সার? মেগাস্থিনিস, ঠিক আছে, মেগাস্থিনিস, মেগাস্থিনিস। আরেকটা তোমরা করতে পারো, যেমন অর্থশাস্ত্র, ঠিক আছে, অর্থশাস্ত্র, এটাও গুরুত্বপূর্ণ। অর্থশাস্ত্র কার লেখা? কী হবে? কৌটিল্য, কৌটিল্যর লেখা, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্নে কি বলছে? একটি খারিফ শস্যের উদাহরণ দাও। অপশানে কি আছে? ধান, গম, যব, সরিষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন এ, ধান। আচ্ছা, এই খারিফ শস্য কখন চাষ করা হয়? মনে রাখবা এই খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয়, ঠিক আছে, বর্ষাকালে, বর্ষাকালে। আচ্ছা, রবি শস্য কখন চাষ করা হয়? রবি শস্য, তখন অ্যান্সার কী করব? শীতকালে, ঠিক আছে, শীতকালে, এটা মনে রাখবা। আর একটা আছে জায়েদ শস্য, ঠিক আছে, জায়েদ শস্য, এটা কখন চাষ করা হয়? তখন কি বলবো আমরা? মনে রাখবা গ্রীষ্মকালে, ঠিক আছে, গ্রীষ্মকালে। আচ্ছা, খারিফ শস্য তো আমরা জানলাম ধান, আরও যদি বলি কি হবে? আরও যদি আমরা বলি তাহলে হয়ে যাবে ভুট্টা হবে, তাই তো, ভুট্টা হবে, জোয়ার হবে, ঠিক আছে, জোয়ার, বাজরা, তাই তো, বাজরা। তারপরে কি হবে? তারপরে হবে পাট হবে, ঠিক আছে, পাটও বর্ষাকালে চাষ করা হয়। আর এই রবি শস্য যদি আমরা কয়েকটা উদাহরণ বলি, কী হবে? রবি শস্য হয়ে যাবে গম হবে, এই যে গম হবে, সরিষা হবে, যবও হবে, ঠিক আছে, যেগুলো শীতকালে চাষ করা হয়। আর তাহলে জায়িদ শস্য কোনটা হবে? জায়িদ শস্য হয়ে যাবে তরমুজ,
তাই তো, তরমুজ তো আমরা গ্রীষ্মকালেই পেয়ে থাকি, তরমুজ, শসা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাই। দেখো 12 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? অপশন কি বলছে? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি 12। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলতো? ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এটাও জিজ্ঞেস করে, অ্যাসকর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড। পরীক্ষায় আরেকটা প্রশ্ন হয় যে কোন ভিটামিন, ঠিক আছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? তখন উত্তরটা হবে এই ভিটামিন সি। ঠিক আছে, তাপে নষ্ট হয়। আচ্ছা, এই ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এটাও মনে রাখবে, রাতকানা রোগ হয়। ঠিক আছে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ঠিক আছে, রেটিনল। আচ্ছা, এই ভিটামিন ডি, এই ভিটামিন ডি এর অভাবে কী হয় বলতো? ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয়, বাচ্চাদের রিকেট। আর বড়দের হয় অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া। ঠিক আছে, অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া। পরীক্ষায় যদি তোমরা দেখতে পাও যে বলছে কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়, তখন উত্তরটা করে আসবা ভিটামিন ডি। ঠিক আছে, এই ভিটামিন ডি কেন বলো তো? কারণ সূর্যের রশ্মি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আচ্ছা, পরীক্ষায় আরেকটা প্রশ্ন হয় যে কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়? ঠিক আছে, কোবাল্ট। তখন উত্তর হবে এই ভিটামিন বি 12-এ কোবাল্ট পাওয়া যায়। তো তোমরা ঝটপট কমেন্টে জানাও এই ভিটামিন বি 12-এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, ভিটামিন বি 12-এর রাসায়নিক নাম এটা কমেন্টে জানাও। চলো পরের প্রশ্ন যাই। দেখো 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? অপশানে কি বলছে? নীল নদ, আমাজন নদ, গঙ্গা নাকি ইয়াংসি? তাহলে এটা তো আমরা সবাই জানি, পৃথিবীর দীর্ঘতম বলে কি হবে? নীল নদ। এই আমাজন কি পৃথিবীর বৃহত্তম নদী? তাই তো, পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ভিন্ন হলে কি বলে? ঠিক আছে, তাহলে অপশন কি বলছে? আইসোটোন, আইসোটোপ নাকি আইসোবার নাকি আইসোমার? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে? অপশন এ, আইসোটোন। ঠিক আছে, যদি নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে কী হবে? আইসোটোন। তাহলে তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা মনে রাখবা। ঠিক আছে, যদি বলতো যে বিভিন্ন মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা, ঠিক আছে, এখানে প্রোটন সংখ্যা ভিন্ন বলেছে, কিন্তু যদি বলতো প্রোটন সংখ্যাটা সমান থাকে কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা, এই ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যাটা আলাদা বলতো, তখন অ্যান্সার হয়ে যেত কী বলতো? আইসোটোপ। ঠিক আছে, এখানে দেখো, এখানে বলছে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ভিন্ন, সেই জন্য আইসোটোন। কিন্তু যদি বলতো প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যাটা এক বলতো আর এই নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা বলতো আলাদা, তাহলে আমরা অ্যান্সার করতাম আইসোটোপ। ঠিক আছে, তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে, আরেকটা এখান থেকে তথ্য মনে রাখবা তোমরা, যে যদি প্রশ্নে বলে যে কোন মৌলের কোন মৌলের কোন মৌলের কোন মৌলের আইসোটোপ থাকে না, কোন মৌলের, এটাও পরীক্ষায় দেয়, কোন মৌলের আইসোটোপ থাকে না, ঠিক আছে, তখন অ্যান্সার কী করবো আমরা? তখন অ্যান্সার করব সোডিয়াম। আচ্ছা, এই সোডিয়ামের সংকেত কী? সোডিয়ামের সংকেত কী বলো দিনি, দেখি কে পারে কমেন্টে জানাও। ঠিক আছে, সোডিয়ামের সংকেত তোমরা কমেন্টে জানাবে। এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় একটি মৌলের পারমাণবিক সংখ্যা কিসের উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যা, একটি মৌলের একটি মৌলের পারমাণবিক সংখ্যা কিসের উপর নির্ভর করে? তখন উত্তরটা কী হবে বলো? তখন মনে রাখবা একটি মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, প্রোটন, এই প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, একটি মৌলের পারমাণবিক সংখ্যা নির্ভর করে প্রোটন সংখ্যার উপরে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রোটন সংখ্যার উপরে। চলো পরের প্রশ্ন যাই। 15 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার হতো। অপশন কি বলছে? বিজ্ঞান ও প্রযুক্তি, শান্তি, সাহিত্য নাকি ক্রীড়া? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে এই শান্তিস্বরূপ, ঠিক আছে, ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়। তো তোমরা এখান থেকে আরও কিছু তথ্য মনে রাখবে, যেমন এই সাহিত্য, এই যে অপশন সি সাহিত্য, এই সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটা বলতো? মানে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার, এটা ভালোভাবে মনে রাখবা। আর ক্রীড়া জগতের পুরস্কার কী হবে? অর্জুন পুরস্কার হবে। ঠিক আছে, অর্জুন পুরস্কার হবে। আর কি হবে? আর হবে ধ্যানচাঁদ পুরস্কার হবে। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ পুরস্কার হবে, মেজর ধ্যানচাঁদ পুরস্কার হবে। এই যে ধ্যানচাঁদ, ঠিক আছে, একে কি বলা হয়? একে হকির জাদুকর বলা হয়, হকির জাদুকর বলা হয়। এনার জন্মদিন উপলক্ষে 29শে আগস্ট ভারতের কি জাতীয় ক্রীড়া দিবস, তাই তো আমরা সবাই জানি ভারতের জাতীয় ক্রীড়া দিবস। তাহলে চলো পরের প্রশ্নে যাই। দেখো 16 নম্বর প্রশ্নে কি বলছে? অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? অপশন কি বলছে? SO2, সালফার ডাইঅক্সাইড নাকি অক্সিজেন নাকি নাইট্রোজেন নাকি হিলিয়াম? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে? অপশন এ, SO2, অর্থাৎ কি সালফার ডাই অক্সাইড। ঠিক আছে,
তো শুধু সালফার ডাইঅক্সাইড হবে না, আরেকটা গ্যাস রয়েছে, সেটা কি NO2, ঠিক আছে, SO2 ও NO2 অর্থাৎ নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে, এটা মনে রাখবা, নাইট্রোজেন অক্সাইড। এই দুটো গ্যাসের জন্যই অ্যাসিড বৃষ্টিটা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্ন কি বলছে, URL এর পূর্ণরূপ কি বলছে এখানে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিভার্সাল রিসোর্স লিঙ্ক, ইউনিফাইড রিসোর্স লোকেটর, নাকি ইউনিফর্ম রেফারেন্স লিঙ্ক। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে, অপশন এ ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখান থেকে তোমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম মনে রাখবে, যেমন যেগুলো পরীক্ষায় বারবার দেয়, WW এর ফুল ফর্ম কী হবে, এর ফুল ফর্মটা হয়ে যাবে ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আরেকটা কী মনে রাখবে, আরেকটা মনে রাখবে HTTP, এর ফুল ফর্ম কি, তখন কী হবে, তখন উত্তরটা হয়ে যাবে হাইপার টেক্সট, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার, পি আছে না, পি দিয়ে হয়ে যাবে প্রোটোকল, ঠিক আছে, প্রোটোকল, ঠিক আছে। তো এটা ভালোভাবে মাথায় রাখবে, HTTPর ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, যদি বলে যে ইন্টারনেটের জনক কে, তখন অ্যান্সার কী করবা, ইন্টারনেটের জনক কাকে বলা হয়, ঠিক আছে, ইন্টারনেটের জনক কী হবে, ইন্টারনেটের জনকটা হয়ে যাবে ভিন্ট সার্ফ, ঠিক আছে, ভিন্ট সার্ফ। তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। দেখো 18 নম্বর প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, একটু আগেই জানলাম ক্রিকেট, তাই তো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো মর্যাদা পায়, অর্থাৎ ইউনেস্কো যে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় কত সালে, অপশন কি বলছে, 1999, 1997, নাকি 2001, নাকি 1995। কী হবে অ্যান্সার, অপশন এ হয়ে যাবে অ্যান্সার 1999 সালে। আচ্ছা, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় হবে, প্যারিস, ঠিক আছে, 1977 হচ্ছে প্যারিস। আর কি মনে রাখবা, আচ্ছা যদি বলে যে ভারতের একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান কি হবে, মিশ্র ঐতিহ্যবাহী স্থান, তখন কি হবে মনে রাখবা, কাঞ্চনজঙ্ঘা সিকিমে রয়েছে, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত, সিকিমে অবস্থিত। তোমরা এই ইউনেস্কোর ফুল ফর্মটা জানাও দেখি, কে পারো, ইউনেস্কোর ফুল ফর্ম কী হবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, 20 নম্বর প্রশ্নে বলছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল, কি হবে, কুশীনগর, বোধগয়া, সারনাথ, নাকি লুম্বিনী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, কুশীনগর, ঠিক আছে, কুশীনগরে মহাপরিনির্বাণ হয়েছিল। আচ্ছা, এই বোধগয়ায় কী হয়েছিল, সেখানে কি জ্ঞান লাভ করেছিলেন, জ্ঞান লাভ বা বোধি লাভ, ঠিক আছে, জ্ঞান লাভ হয়েছিল, ঠিক আছে। আর একটা এখান থেকে হয় এই লুম্বিনীতে কী হয়েছিল, তার এই লুম্বিনীতে হয়েছিল জন্ম, ঠিক আছে, এটা নেপালে অবস্থিত। আর এই সারনাথে কী হয়, তিনি ধর্ম প্রচার করেছিলেন, ঠিক আছে, ধর্ম প্রচার করেছিলেন সারনাথে, ধর্ম প্রচার করেছিলেন। আর একটা কী প্রশ্ন হবে, তিনি এই গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করতেন কোন ভাষায়, পালি ভাষায়, ঠিক আছে, পালি ভাষায়। আরেকটা মনে রাখবা এখান থেকে যে এই যে গৌতম বুদ্ধ, হ্যাঁ, এই গৌতম বুদ্ধের যে ধর্মটা, ঠিক আছে, বুদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী ছিল, মনে রাখবা ত্রিপিটক, ঠিক আছে, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 21 নম্বর প্রশ্ন, প্রথম এশীয় নোবেল বিজয়ী কে, ঠিক আছে, অর্থাৎ এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পেয়েছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, CV রমন, মাদার তেরেসা, নাকি অমর্ত্য সেন। সঠিক উত্তর কী হয়ে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, 1913 সালে পেয়েছিলেন। কোন ক্ষেত্রে পেয়েছিলেন, মনে রাখবা সাহিত্যে পেয়েছিলেন, ঠিক আছে। এখান থেকে এই যে CV রমন, যদি জিজ্ঞেস করা হয় ভারতের প্রথম যিনি বিজ্ঞানী হিসেবে নোবেল পান, ঠিক আছে, এই CV রমন, ঠিক আছে, প্রথম বিজ্ঞানী হিসেবে, ঠিক আছে, প্রথম বিজ্ঞানী হিসেবে, ঠিক আছে, কত সালে, 1930 সালে, এটা ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা, এই যে মাদার তেরেসা, যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় প্রথম ভারতীয় হিসেবে, ঠিক আছে, শান্তিতে নোবেল কে পেয়েছেন, প্রথম ভারতীয় হিসেবে, তখন হবে মাদার তেরেসা, শান্তিতে, ঠিক আছে, শান্তিতে নোবেল পান, কত সালে পান, 1979 সালে, ঠিক আছে। অমর্ত্য সেন, যদি প্রশ্নে আসে যে ভারতের প্রথম যিনি অর্থনীতিতে নোবেল পান, তখন কী হবে, অমর্ত্য সেন, ঠিক আছে, অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন, এটা ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা, তিনি এই যে নোবেলটা পান অর্থনীতিতে কত সালে পেয়েছিল, 1998 সালে। আচ্ছা, এই নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়, মনে রাখবা 1901 সাল থেকে দেওয়া হয়, আলফ্রেড নোবেলের, ঠিক আছে, নামে দেওয়া হয়। এই আলফ্রেড নোবেল ছিল ডিনামাইটের আবিষ্কর্তা। আর কি মনে রাখবা, এই যে CV রমন, তিনি রমন ইফেক্টের জন্য পেয়েছিলেন, ঠিক আছে, এবং তিনি রমন ইফেক্টটা আবিষ্কার করেছিলেন 28
ফেব্রুয়ারি, ঠিক আছে, 28 ফেব্রুয়ারি। এই 28 ফেব্রুয়ারি কী বলতো, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস, ঠিক আছে, ভারতের বিজ্ঞান দিবস, বিজ্ঞান দিবস। তো পরীক্ষায় আসে যে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে, 28 ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, এই যে নোবেল পুরস্কার, ঠিক আছে, এই নোবেল পুরস্কার কটি ক্ষেত্রে দেওয়া হয়, মনে রাখবা 6টি ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। যখন প্রথমে 1901 সালে যখন শুরু হয় তখন 5টি ক্ষেত্রে দেওয়া হতো, কিন্তু 1900, ঠিক আছে, 1969 সালে 1969 সালে অর্থনীতিতে, ঠিক আছে, অর্থনীতিতে একটি দেওয়া শুরু হয় প্রথম, ঠিক আছে, অর্থনীতিতে দিয়ে 6টি ক্ষেত্র হয়ে যায়। তো এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখবা। চলো দেখো 22 নম্বর প্রশ্ন, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন ত্যাগ করেন? অপশন কি বলছে, চৌরি চৌরা ঘটনা, জালিয়ানওয়ালা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লবণ সত্যাগ্রহ। কি অ্যান্সার করে আসবো, চৌরি চৌরার ঘটনা। আচ্ছা, এই চৌরি চৌরার যে ঘটনা, ঠিক আছে, এটা কত সালে হয়েছিল কেউ বলতে পারবা? অ্যান্সারটা হবে 1922 সালের 4 ফেব্রুয়ারি, ঠিক আছে, 1922 সালের 4 ফেব্রুয়ারি। এবং এই গান্ধী যে আন্দোলনটা ত্যাগ করেছিলেন মনে রাখবা 1922 সালের 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে, এই ডেটে গান্ধীজি ত্যাগ করেছিলেন। আচ্ছা, এই যে অসহযোগ আন্দোলন, ঠিক আছে, এটা কত সালে শুরু হয়েছিল? 1920 সালের, ঠিক আছে, 1 আগস্ট, ঠিক আছে, 1 আগস্ট। আচ্ছা, এই আন্দোলনটার, অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল বলতো? ঠিক আছে, মূল লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা, ঠিক আছে, স্বরাজ অর্জন করা। তো তোমরা যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে নিয়েছো তাহলে তোমাদের বলবো, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো দেখো, আচ্ছা, এই যে জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে, এখানে একটা হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা কত সালে হয়েছিল তোমরা কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্নে যাই। দেখো 23 নম্বর প্রশ্ন, আইনি আকবরী কার রচনা? কি হবে, আবুল ফজল, বদাউনি, ফৈজি নাকি আকবর? অ্যান্সার কী করবো এটার? তো এটার অ্যান্সার আমরা করবো আবুল ফজল, ঠিক আছে, আইনি আকবরী হচ্ছে আবুল ফজলের রচনা। আবুল ফজল আর একটা লিখেছিলেন কি, আকবরনামা, ঠিক আছে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে আকবরনামা কার রচনা, কি করবো অ্যান্সার, আবুল ফজল, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা তোমরা গুরুত্বপূর্ণ মনে রাখতে পারে, যেমন শাহজাহাননামা, ঠিক আছে, শাহজাহাননামা কার রচনা? তখন অ্যান্সার কী করবো, ইনায়েত খাঁ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, ইনায়েত খাঁ, এই ইনায়েত খাঁ শাহজাহাননামা লিখেছেন। আর একটা তোমরা মনে রাখবে যে আলমগীরনামা, ঠিক আছে, আলমগীরনামা কার লেখা? তখন কি করব, মোহাম্মদ, ঠিক আছে, মোহাম্মদ কাজিম। আর একটা রয়েছে যেটা গুরুত্বপূর্ণ, হুমায়ুননামা, ঠিক আছে, হুমায়ুননামা, এটা কার রচনা? এটা তো সবাই পারবা, এটা খুবই সহজ, গুলবেদন বেগম, ঠিক আছে, গুলবেদন বেগমের লেখা, ঠিক আছে, ইনি হুমায়ুনের বোন ছিলেন। চলো পরের প্রশ্নে যাই। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে, ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী হবে, ওয়্যারলেস ফিডালিটি নাকি ওয়্যারলেস ফাইবার নাকি ওয়াইড ফিডালিটি নাকি ওয়্যারলেস ফিন্ডার? তাহলে কী হবে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, ওয়্যারলেস ফিডালিটি। এবার এখান থেকে তোমরা আরও কিছু মনে রাখবে, যেমন জিপিএস এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হয়ে যাবে গ্লোবাল, ঠিক আছে, গ্লোবাল পজিশনিং, ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো জিপিএসের ফুল ফর্ম দিয়ে দেয়, তো মনে রাখবা। আর একটা কী বলো তো, আরেকটা হচ্ছে ভিপিএন। এই ভিপিএনের ফুল ফর্ম কি মনে রাখবা, ভার্চুয়াল, ঠিক আছে, ভার্চুয়াল প্রাইভেট, ঠিক আছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএনের ফুল ফর্ম। আর কি মনে রাখবা, যেমন ল্যান, LAN, ল্যানের ফুল ফর্ম কী হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো এগুলো গুরুত্বপূর্ণ। চলো দেখো আজকে শেষ প্রশ্ন কি বলছে, আ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা, EM ফোস্টার, RK নারায়ণ, রুডিয়ার্ড কিপলিং নাকি ট্যাগোর? তাহলে অ্যান্সার কী করে আসবো, অপশান এ, EM ফোস্টার। আচ্ছা, এখানে তো এ প্যাসেজ টু ইন্ডিয়া বলেছে, যদি বলতো এ প্যাসেজ টু ইংল্যান্ড যদি বলতো, দিয়ে বলতো কার লেখা, তখন উত্তরটা কী হতো বলো দেখি কে পারে? তখন উত্তর হয়ে যেত নীরদ, ঠিক আছে, কী ছিল নামটা, নীরদ চন্দ্র, এরকম একটা কিছু হবে, ঠিক আছে। তো অ্যান্সারটা হবে নীরদ চন্দ্র চৌধুরী, ঠিক আছে, নীরদ চন্দ্র চৌধুরী লেখা হচ্ছে আ প্যাসেজ টু ইংল্যান্ড, কিন্তু আ প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে EM ফোস্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো আমাদের 25টা প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখো আমাদের চ্যানেলে যে রুটিনটা রয়েছে, সকাল 8টায় আমরা
ICDS এক্সামের জন্য জিকে ভিডিও আপলোড করি, ঠিক আছে। এবং দুপুর 1টাতে তোমরা পেয়ে যাবে WBP এবং KP এক্সামের জন্য ভিডিও, আর সন্ধ্যে 7টার সময় তোমরা পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের জিকে ভিডিও। এবং রাত যে 9টায় তখন আমরা লাইভ ক্লাস করাই। এই লাইভ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, সেখানে আমরা টোটাল 75টা প্রশ্ন আলোচনা করি। 25টা থাকে আমাদের ইংলিশ কোয়েশ্চেন, 25টা থাকে আমাদের ম্যাথ কোয়েশ্চেন, ঠিক আছে, আর 25টা থাকে আমাদের জিকে কোয়েশ্চেন, ঠিক আছে। আর আমরা যেদিনকে মক টেস্ট যেদিনকে নিই আমরা লাইভে, ঠিক আছে, সেদিন আমাদের 25টা বাংলা কোয়েশ্চেনও থাকে, ঠিক আছে। তো তোমাদের বলবো যারা যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক আছো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং রাত 9টার সময় লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য, ঠিক আছে, সমস্ত সাবজেক্টের ফ্রি PDF পেতে চাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে PDF লিখবে, গ্রাম পঞ্চায়েত PDF লিখবে, তোমাদেরকে PDFগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে।